বন্ধুরা, তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের কি কুঁড়ি ঝরে পড়ছে? ফুল ফোটার আগেই কি কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে? কখনো কখনো কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো কুঁড়িগুলো কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ছে। বিভিন্ন রকম খাবার প্রয়োগ করা সত্ত্বেও জবা গাছের কুঁড়ি যদি ঝরে পড়া বন্ধ না হয়, যদি গাছে ফুল ফোটার আগে সেই কুঁড়ি ঝরে পড়ে, অথবা কখনো কখনো গাছে ফুল তো ফুটছে কিন্তু সেই ফুলের সাইজ অনেক ছোট হচ্ছে, পাতার রং ফ্যাকাশে অথবা বিবর্ণ হয়ে যাচ্ছে, তো এই ধরনের সমস্যাগুলো যদি তোমাদের বাগানের জবা গাছগুলোতে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে বলবো এই সমস্ত সমস্যার সমাধান। জবা গাছের A to Z পরিচর্যা জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা আমাদের বাগানের পার্মানেন্ট একটি ফুলের গাছ। আমাদের সবার বাগানকে রঙে রঙে রঙিন করে রাখতে পারে এই একটাই ফুল, জবা। যে কারণে আমরা যখনই নার্সারিতে যাই তখনই আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই জবা। জবা বিভিন্ন কালারের হয়, যে কারণে আমরা জবা গাছ কিনে আনি, কিন্তু কিনে এনে প্রতিস্থাপন করার পর যখন সেই জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে বা কালো হয়ে শুকিয়ে ঝরে পড়তে থাকে, তখন আমাদের মন ভীষণ খারাপ হয়ে যায়। কেন এই কুঁড়িগুলো ঝরে পড়ে আমরা কিন্তু কিছুতেই বুঝতে পারি না। গাছে বিভিন্ন ধরনের খাবার বা পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করেও কিন্তু অনেক সময় জবা গাছের কুঁড়ি ঝরা বন্ধ হয় না। জবা গাছের কুঁড়ি ঝরে পড়ার পেছনে কিন্তু বিভিন্ন ধরনের কারণ থাকে। প্রথম কারণ হলো অতিরিক্ত গরম। অতিরিক্ত গরমে আমাদের জবা গাছের কুঁড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে। 2 নম্বর কারণ হলো মাটি। মাটি যদি অতিরিক্ত কাদা হয়ে থাকে, আবার মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায়, এই দুটো কারণেও কিন্তু জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে। অতিরিক্ত গরমে যখন আমরা জবা গাছে জল প্রয়োগ করতে ভুলে যাই বা একদিন যদি মাটি অনেকটা শুকিয়ে থাকে, তখনও যেমন জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, ঠিক তেমনই যখন অতিরিক্ত বৃষ্টি হয়, টবের মাটি যদি অনেকক্ষণ পর্যন্ত ভেজা হয়ে থাকে, কিছুতেই যদি মাটি শুকনো না হয়, তাহলেও কিন্তু জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য টবের মাটিতে কিন্তু আমরা মালচিং করব। বন্ধুরা, মালচিংয়ের প্রসেসটা আমি কিন্তু আগেই তোমাদের দেখিয়েছিলাম। তবে এই মুহূর্তে যদি তোমরা যে যেখানে থাকো সেখানে যদি প্রচুর মাত্রায় বৃষ্টি হয়, যদি একদিন অন্তর অন্তরও বৃষ্টি হয়, তাহলে মালচিং একেবারেই রাখা যাবে না। মালচিং থাকলে টবের মাটি কিন্তু শুকনো হবে না। বৃষ্টি হয়ে যাওয়ার একদিন পর টবের মাটি থেকে আগাছা পরিষ্কার করতে হবে এবং টবের মাটিকে খুব ভালোভাবে খুশে দিতে হবে। টবের মাটি খুশে দিলেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই টবের মাটি শুকিয়ে যাবে। মাটি যদি ভেজা হয়ে থাকে, মাটি যদি কম্প্যাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের কাণ্ডে ফাঙ্গাস লাগবে এবং শিকড়ে ফাঙ্গাস লাগবে। আর শিকড়ে যদি একবার ফাঙ্গাস লাগে তাহলে কিন্তু গাছের কুঁড়ি ঝরে পড়া আটকানো একেবারেই সম্ভব নয়। বর্ষাকালে যখন সব সময় বৃষ্টি হয় তখন কিন্তু এই সমস্যাটা খুব কম দেখা যায়। তবে এই গ্রীষ্মকালে যখন একদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, তখন কিন্তু এই আবহাওয়ার তারতম্যের জন্য আমাদের গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। 3 নম্বর কারণ হলো টবের ড্রেনেজ সিস্টেম। বন্ধুরা, আমরা যে টবে গাছ প্রতিস্থাপন করেছি সেই টবের যদি ড্রেনেজ সিস্টেম ভালো না হয়, মাটি যদি ঝুরঝুরে না হয়, জল যদি খুব ভালোভাবে ড্রেন আউট হয়ে না যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। হাইব্রিড জবা গাছ অত্যন্ত সেন্সিটিভ, তাই সব সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে টবের ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে। যদি মনে হয় যে জল জমে থাকছে বৃষ্টি হয়ে যাওয়ার পর বা জল প্রয়োগ করার পর অনেকক্ষণ জল জমে থাকছে, তাহলে সেই গাছটাকে কিন্তু সেই টব থেকে রিপোর্ট করে ফেলো। রিপোর্ট করে সেই একই টবে প্রতিস্থাপন করো, কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে তারপর রিপোর্ট করো। 4 নম্বর কারণ হলো পোকামাকড়। বন্ধুরা, আমরা জবা গাছে প্রচুর মাত্রায় খাবার প্রয়োগ করছি অথবা গাছে প্রচুর মাত্রায় মাইক্রোনিউট্রিয়েন্টস, পিজিআর বিভিন্ন ধরনের স্প্রে করছি, কিন্তু তাও জবা গাছে কুঁড়ি ঝরা বন্ধ হচ্ছে না। সেই মুহূর্তে তোমাদের লক্ষ্য করতে হবে যে কুঁড়ির মধ্যে বা পাতার নিচে কোনো রকম কোনো পোকার আক্রমণ আছে কিনা। অনেক সময় দেখা যায় যে কুঁড়িতে কোনো পোকা নেই কিন্তু পাতার নিচে পোকা আছে, অন্যান্য সময় সেই ফুলের রস বা কুঁড়ির রস শোষণ করে খেয়ে নিচ্ছে, সেই কুঁড়িটা হলুদ হয়ে ঝরে পড়ছে। তো যদি দেখা যায় যে প্রচুর মাত্রায় মিলিবাগ বা জাপ পোকার আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে আমরা নিম অয়েলের সাথে আরও একটা উপাদান মেশাতে হবে। তো প্রথমেই দেখাচ্ছি, দেখো 1 লিটার জল নিয়েছি, 1 লিটার জলের মধ্যে 5 ml নিম অয়েল দিয়ে দেবো। এটা ওয়াটার সলিউবল, যে কারণে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু নিলাম না।
তোমরা যে নিম অয়েল ব্যবহার করো সেই নিম অয়েল যদি জলের সাথে ভালোভাবে মিশে না যায়, সেক্ষেত্রে 5 ml নিম অয়েলের সাথে 1 চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যে উপাদানটা মেশাবো এটা হলো বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু বন্ধুরা, এটা হলো বেকিং সোডা। বেকিং সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, একদম সামান্য মাত্রায় 1 লিটার জলে মেশাতে হবে। যদি 2 লিটার জলে নাও সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তো এই নিম অয়েল এবং বেকিং সোডা এই দুটোর মিশ্রণ আমরা গাছে স্প্রে করব। তবে সকালবেলা অথবা সন্ধ্যার সময়, কখনোই কিন্তু অতিরিক্ত রোদ্দুরে স্প্রে করা যাবে না। ফুলের কুঁড়িতে, পাতার তলায়, ডালে চারিদিকেই কিন্তু আমরা স্প্রে করব। এটা যদি আমরা চারিদিকে স্প্রে না করি তাহলে কিন্তু এই পোকামাকড়গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। যেহেতু এটা রাসায়নিক কীটনাশক নয়, তাই আমরা লাগাতার 3 দিন অথবা 1 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করব। আবারও বলছি, সকালে অথবা সন্ধ্যার সময়, অতিরিক্ত রোদ্দুরে কিন্তু একেবারেই স্প্রে করা যাবে না। স্প্রে করার সময় খেয়াল রাখবে যদি টবের মাটিতে পড়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু আশেপাশের প্রত্যেকটা গাছেও কিন্তু স্প্রে করতে হবে, কারণ একটা গাছ থেকে অন্য গাছে কিন্তু চলে যাবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছটাতে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়েছিল, তো এই মুহূর্তে খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে একটাও মিলিবাগ কিন্তু গাছের মধ্যে কোথাও নেই। তাই যদি মিলিবাগ বা জাপ পোকা দেখতে পাও তাহলে নিম অয়েল এবং বেকিং সোডার মিশ্রণ গাছে স্প্রে করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা, এবার আসি খাবার প্রয়োগের কথায়। গাছে যদি পুষ্টি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বেই। তাই সঠিক খাবার গাছে প্রয়োগ করতে হবে, তবেই কুঁড়ি ঝরা বন্ধ হবে। আজকের ভিডিওতে দেখাবো জুন মাসে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কি খাবার প্রয়োগ করব। তো এখানে দেখো আমি মোট 5 ধরনের খাবার নিয়েছি। তো এই প্রত্যেকটা খাবার কিন্তু আমাদের জবা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম যে খাবারটা আমি এখানে নিয়েছি এটা হলো ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো আমাদের গাছে কি কাজে লাগে? ডিমের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম এবং ফসফরাস। আমি আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু সবসময় জৈব ফসফরাস এবং ক্যালসিয়াম প্রয়োগ করার চেষ্টা করি। তো এখানে নিয়েছি আমি ডিমের খোসার গুঁড়ো, 2 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো নিয়েছি। ডিমের খোসাটাকে কিন্তু একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে, গোটা গোটা যেন হয়ে না থাকে। ডিমের খোসা প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, রোদ্দুরে শুকনো করে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে গাছে প্রয়োগ করবে। তো 2 চামচ পরিমাণ নিয়েছি ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়োতে যেহেতু প্রচুর মাত্রায় ক্যালসিয়াম আছে, তাই গাছের কুঁড়ি ঝরা কিন্তু বন্ধ হবে। এরপর নিয়েছি নিমখোল, 2 চামচ পরিমাণ নিয়েছি নিমখোল। আমি একটা 10 ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি। 8 ইঞ্চি সাইজের টব হলে কিন্তু ডিমের খোসার গুঁড়ো 1 চামচ হবে, নিমখোল 1 চামচ পরিমাণ হবে। নিমখোল কিন্তু অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। টবের মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু নিমাটোড এবং কেঁচো কেন্নর উপদ্রব হয়, তাছাড়া পিঁপড়ের আক্রমণ হয়। 3 চামচ পরিমাণ নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে। যদি তোমরা বাড়িতে তৈরি করতে না পারো সেক্ষেত্রে অনলাইনে কিন্তু পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এরপর নিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি। বন্ধুরা, ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু এই বর্ষার আগে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করো। এটা যেটা দেখছো বন্ধুরা, এটা হলো সিউইড গ্র্যানুয়েলসের গুঁড়ো। তো আমি এটা একটু সামান্য গুঁড়ো করে নিয়েছি গাছে যাতে খুব ভালোভাবে কাজ করে। গুঁড়ো করে প্রয়োগ করলে কাজ কিন্তু সবসময় ফাস্ট হয়। তো এখানে নিয়েছি 1 চামচ সিউইড গ্র্যানুয়েলসের গুঁড়ো, তোমরা চাইলে কিন্তু গোটা গোটাই দিতে পারো। তো এখানে এই যে মোট 5 ধরনের খাবার নিয়েছি, তার মধ্যে হাফ চামচ পরিমাণ নিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি না থাকলে সেক্ষেত্রে তোমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো অথবা অন্যান্য যে কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারো। তবে ট্রাইকোডার্মা ভিরিডি দিলে কিন্তু এর সঙ্গে রাসায়নিক খাবার প্রয়োগ করা যাবে না অন্তত 15 দিন। টবের কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিয়েছি এবং কিনারা বরাবর এই সম্পূর্ণ খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর প্রয়োগ করব। সবসময় যে কোনো খাবার টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হয়। খাবারের পরিমাণটা আমি বলে দিলাম বন্ধুরা, খাবারের পরিমাণটা কিন্তু ছোট টব হলে পরিমাণটা কমিয়ে দিতে হবে। টবের সাইজ অনুযায়ী খাবারের পরিমাণ যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কাজ ঠিকঠাক হবে না। যেহেতু জৈব খাবার, ক্ষতি কোনো রকম কিছু হবে না, কিন্তু কম হলে, অত্যন্ত কম খাবার প্রয়োগ করলে কুঁড়ি ঝরা বন্ধ হবে না বা গাছের গ্রোথ কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে না। তো এরপর আমরা গাছে স্প্রে করব ম্যাগনেসিয়াম সালফেট। বন্ধুরা, এই যে সাদা রঙের চিনির দানার মতো দেখতে পাচ্ছ, এটা হলো এপসাম সল্ট। এই এপসাম সল্ট অবশ্যই গাছে স্প্রে করার চেষ্টা করবে 15 দিন অন্তর অন্তর। বাগানের যে কোনো গাছে, অসুস্থ বা সুস্থ যে কোনো গাছেই কিন্তু 15 দিন অন্তর অন্তর এটা স্প্রে করার চেষ্টা করবে। যেদিন তোমরা জৈব কীটনাশক অথবা রাসায়নিক কীটনাশক স্প্রে করবে, ঠিক তার 3 থেকে 4 দিন পর এই এপসাম সল্ট স্প্রে করবে। যে কোনো কিছু স্প্রে করার মাঝে অন্তত 3 থেকে 4 দিনের ব্যবধান অবশ্যই রাখবে। তবে হ্যাঁ, একই জিনিস কিন্তু 3 দিন অন্তর অন্তর স্প্রে করা যাবে না। যে কোনো অন্যান্য আলাদা আলাদা জিনিস 3 দিন অন্তর অন্তর তোমরা স্প্রে করতে পারবে। গাছের পাতায় এপসাম সল্ট স্প্রে করার পর আমি কিন্তু সামান্য পরিমাণ টবের মিডিয়াতেও প্রয়োগ করলাম।
খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে একই দিনে কিন্তু এপসাম সল্ট মিশ্রিত জল তোমরা প্রয়োগ করতে পারবে। বন্ধুরা, সব শেষে বলবো বোনাস টিপস। গাছের ডাল থেকে কিভাবে আমরা এই বর্ষাকালে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবো। চারা তৈরি করা কিন্তু খুব সহজ। প্রথমে একটা পেন্সিল সাইজের ডাল সংগ্রহ করতে হবে এবং ডালের মধ্যে যে বড় বড় পাতাগুলো থাকবে সেই পাতাগুলোকে কেটে ফেলতে হবে। এরপর মিডিয়া নিতে হবে। মিডিয়া হিসাবে আমি এখানে নিয়েছি বালি এবং সামান্য পরিমাণ বালির মধ্যে কম্পোস্ট মিশিয়ে নিয়েছি। 2 ভাগ যদি বালি হয় সেক্ষেত্রে কিন্তু 1 ভাগেরও সামান্য পরিমাণ কম কম্পোস্ট নিতে হবে। বন্ধুরা, তোমরা ডাল থেকে চারা তৈরি করার জন্য এখানে কাটিং এড পাউডার নিতে পারো। যদি কাটিং এড পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু রুট হরমোন হিসাবে অ্যালোভেরাকেও ব্যবহার করতে পারো। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায়, সেগুলো অন্যান্য ভিডিওতে দেখিয়ে দেবো। বন্ধুরা, ডালের নিচের দিকে সামান্য অংশের স্কিন বা ছাল আমি কিন্তু তুলে দিয়েছি ব্লেড বা ছুরি দিয়ে। তো সামান্য পরিমাণ স্কিনটাকে তুলে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু রুট চলে আসে। আর নোড এরিয়া যেন সবসময় বালির মধ্যে ভিতরে যায় এই বিষয়টা লক্ষ্য রাখবে। এবং এই টবটাকে আমরা ছায়া জায়গায় রাখবো, যেখানে একেবারেই রোদ্দুর পৌঁছায় না। হালকা আলো থাকবে, কিন্তু একেবারে যেন সরাসরি বৃষ্টির জল না পায় আর সরাসরি যেন রোদ্দুর না লাগে। বৃষ্টির ছাট পেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সরাসরি রোদ্দুর যেন না লাগে। সরাসরি রোদ্দুর লাগলে মিডিয়া কিন্তু ভিজে থাকবে না, মিডিয়া শুকিয়ে যাবে। তাই মিডিয়া যেন সবসময় ময়েশ্চার থাকে। মিডিয়া ময়েশ্চার থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু রুট চলে আসবে। বন্ধুরা, জুন মাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। যদি এই ভিডিওটা তোমাদের কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাছাড়া ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করে দিও। আর যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।